আমার চাকরিটা আর নেই রাফিয়া। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। অফিস থেকে ফিরে শোভিক তার স্ত্রী রাফিয়াকে এই কথা বলতে রাফিয়া থমকে যায়। তারপর স্বামীর এমন চিন্তায় বিধ্বস্ত অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিতে শুরু করে রাফিয়া। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা হবে রাফিয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমনিতে মাস শেষ এত খরচ থাকে, সেসব খরচ দেবো কী করে এখন? বাড়ি ভাড়ার টাকা, বাজার, ইলেকট্রিসিটি বিল সব মিলে অনেক টাকার ব্যাপার। কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। দরকার পড়লে এই মাসটা কারোর থেকে ধার করে চালিয়ে নিব। তারপর তুমি আরও চাকরির ইন্টারভিউ দিতে থাকো, কোথাও না কোথাও ঠিক চাকরি হয়ে যাবে। শোভিক তবু যেন রাফিয়ার কথায় ভরসা পায় না, প্রচণ্ড নিরাশা নিয়ে বলে, আর চাকরি না হলে? দরকার পড়লে আমিও চাকরি খুঁজবো, ইন্টারভিউ দিতে শুরু করব। দুজনের মধ্যে একজনের চাকরি হলেই চলবে। শোভিক ঘরে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে কল করে তার কাছের বন্ধু আরমানকে। হ্যালো বন্ধু, কি অবস্থা? শোভিক ভার গলায় বলল, আর অবস্থা, সব দিক থেকে নিজেকে অচল লাগছে বন্ধু। কি করব বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? আজই আমার চাকরিটা চলে গেল। আমি যে কাজটা করিনি সেই কাজটার দায় আমার ঘাড়ে চাপিয়ে আমাকে অফিস থেকে বের করে দেওয়া হলো। এখন নিজেকে নিঃস্ব লাগছে রে। আরমান দুঃখ প্রকাশ করে বলে ওঠে, এটা তো তোর সাথে অনেক খারাপ হয়েছে। তুই চিন্তা করিস না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। বলছিলাম যে তুই কি আমায় কিছু টাকা ধার দিতে পারবি কয়েকদিনের জন্য? মাস তো শেষের দিকে, অনেক খরচের ব্যাপার আছে। বাড়ি ভাড়া, বাজার, ইলেকট্রিসিটি বিল সব মিটিয়ে না দিতে পারলে সমস্যায় পড়ে যাব। এবার কিছুটা ভরকে যায় আরমান শোভিকের কথা শুনে। জিজ্ঞেস করে, কত টাকা লাগবে তোর? 20,000 হলে চলবে। চিন্তা করিস না, আমি নতুন কোনো চাকরি পেলেই টাকাটা দিয়ে দেব। আরমান এবার হালকা কেসে উঠে ইতস্তত বোধ করে বলে উঠল, আসলে শোভিক, মাস শেষে তো আমার নিজস্ব কিছু খরচ থাকে। সেসব খরচ দিতেই আমার হাতে টাকা শেষ হয়ে যায়। তাছাড়া বাড়তি টাকা তো আমার কাছে থাকে না রে, তাই আমি তোকে টাকা দিতে পারছি না। আরমানের মুখ থেকে এমন কথা কিছুতেই আশা করেনি শোভিক, তবু সে নিজেকে সামলে বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুই মন খারাপ করিস না, আমার কাছে টাকা থাকলে তোকে নিশ্চয়ই দিতাম। শোভিক আর জবাব না দিয়ে কল কেটে দেয়। আরমান ফোন হাতে নিয়ে বলে, শখ কত, 20,000 টাকা নেবে? একে তো চাকরি নেই, তার উপর আবার বলে কিছুদিনের মাঝে ফিরিয়ে দেবে। তোকে টাকা দিয়ে কি আমি মরবো নাকি? শোভিক শুকনো মুখে বিছানায় বসে কি যেন ভাবছে। রাফিয়া তখন তার জন্য চা নিয়ে ঘরে আসে। কি ভাবছো? শোভিক তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ভাবছি মানুষ কতটা স্বার্থপর হতে পারে। আরমানকে তো চেনো, আগে ওকে কত টাকায় ধার দিয়েছে। অনেক সময় টাকা ফিরিয়ে নেওয়ার প্রয়োজনও বোধ করিনি। আজ আমার বিপদে ওর কাছে টাকা ধার চাইলাম, অথচ সে আমাকে বাহানা দেখিয়ে মানা করে দিল। রাফিয়া দীর্ঘশ্বাস ফেলে শোভিকের ঘাড়ে হাত রেখে বলে, তোমায় টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আমি আমার কাছের বান্ধবীর সাথে একটু আগে কথা বলেছি, ও টাকা ধার দিতে রাজি হয়েছে। আমরা কেউ চাকরি পেলেই ওকে টাকা দিয়ে দিব। রাফিয়ার কথায় ভরসা পায় শোভিক। রাফিয়ার হাতে চা নিয়ে পান করতে শুরু করে সে। একদিন রাফিয়া বাহির থেকে বেশ খুশি মনে বাড়ি ফিরে এসেই শোভিককে জড়িয়ে ধরে বলে, আমার চাকরিটা হয়ে গেছে সৌভিক। সৌভিকও খুশিতে আত্মহারা হয়ে বলে উঠল, সত্যি? অভিনন্দন তোমায়, অনেক অনেক অভিনন্দন। এখন আমাদের ধার করে চলতে হবে না, আমি আমার বান্ধবী থেকে নেওয়া টাকা শোধ করে দেব। সৌভিক নিজের স্ত্রীর জন্য খুশি হলেও ভেতরে ভেতরে ভাবতে থাকে তার চাকরি এখনো হলো না। কিন্তু সৌভিক হাল ছাড়বে না, চেষ্টা চালিয়ে যাবে। দীর্ঘ 2 মাস কেটে গিয়েছে। রাফিয়া অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর সৌভিক তৈরি হচ্ছে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। রাফিয়া ঘাড়ে ব্যাগ তুলে নিতেই সৌভিক নরম গলায় বলল, তোমার কাছে 200 টাকা হবে? আসলে আমার যাওয়ার ভাড়া নেই। রাফিয়া ভ্রু কুচকে তাকিয়ে থাকে সৌভিকের দিকে, তারপর নিজের ব্যাগ থেকে টাকা বের করে সৌভিকের হাতে ধরিয়ে দিয়ে বলে, আর কত আমার থেকে হাত পেতে টাকা নেবে? নিজেও কিছু একটা করো। চেষ্টা তো করছি, বলো। এতদিনে সামান্য একটা চাকরি জোগাড় করতে পারছো না, স্ত্রী থেকে হাত পেতে টাকা নেওয়ার চেয়ে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে? অবশ্য তোমার তো আবার লজ্জা সব ফুরিয়ে গেছে। এই বলে রাফিয়া ঘর থেকে বেরিয়ে গেল। সৌভিক হাতে টাকা নিয়ে একমনে দাঁড়িয়ে থাকে। আজ চাকরি নেই বলে তার বউ তাকে কথা শোনাতে ছাড়ছে না। বাড়ি ফিরে এলো সৌভিক, আজও চাকরি মিলল না। রাফিয়া বাড়ি ফিরে দেখলো ঘর এলোমেলো হয়ে আছে। সে সৌভিককে রাগ দেখিয়ে বলল, চাকরি জোটাতে পারছো না ভালো কথা, অন্তত ঘরটা তো গুছিয়ে রাখতে পারো। সকালে তুমি ঘর নোংরা করে রেখে গিয়েছো রাফিয়া। রাফিয়া যেন এবার তেলে বেগুনে জ্বলে উঠল। কি বললে? আমি নোংরা করে গেছি? হ্যাঁ, আমি নোংরা করেছি, তো কি হয়েছে? তোমার মতো সারাদিন তো আমি শুয়ে বসে কাটিয়ে দিই না।
আমার কাজ থাকে। তুমি তো কোনো কাজেই লাগো না, অকর্মণের মতো বাড়িতে পড়ে আছো আর প্রতিদিন আমার থেকে টাকা নাও। এটা তো তোমার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত রাফিয়ার মুখ থেকে কথাগুলো শুনে আসছে সৌভিক। আজ তিক্ততার হজম হলো না তার। সে চটে গিয়ে বলল, হাতি কাতে পড়লে তো তখন পিঁপড়েও লাথি মারে। আমার হয়েছে সে দশা। প্রথমে ভেবেছিলাম আর কেউ পাশে না থাকুক, অন্তত আমার স্ত্রী আমার পাশে থাকবে, কিন্তু আমি ভুল প্রমাণিত করলে তুমি। মাত্র 2 মাস তুমি আমাকে বহন করছো, আর আমাকে দেখেছো আমি 2 বছর যাবৎ তোমার সব আলাদ পূরণ করেছি। কখনো বলতে পারবে যে আমি তোমায় একবারের জন্য কথা শুনিয়েছি? সৌভিকের কথা এবার পুরোপুরি চুপ হয়ে গেল রাফিয়া। সৌভিক আবার বলল, আমি জানি তুমি বলতে পারবে না, কারণ তোমায় আমি এ নিয়ে কোনো কথাই শোনাইনি। কিন্তু তুমি মাত্র 2 মাসে আমার প্রতি এতটা বিরক্ত যে পদে পদে আমাকে ছোট করতে ছাড়ো না। তোমার কিছুই বলার নেই রাফিয়া, কিছুই বলার নেই। সৌভিক নিজের ঘরে চলে গিয়ে দরজা আটকে দিল। নিজের অসহায়ত্বে কান্না পাচ্ছে তার। তবে কাঁদা চলবে না, কারণ পুরুষ মানুষকে কাঁদতে নেই। দীর্ঘ 2 বছর কেটে গেছে। সৌভিক নিজের অফিস থেকে ফিরল। আজ সে নিজের জীবনে অনেকটা সফল। এখন তার নিজের একটা কাপড়ের কোম্পানি রয়েছে, যা 1 বছর আগে খুব কষ্ট করে দাঁড় করিয়েছিল। পরবর্তী বছরের মাথায় কোম্পানিতে বেশ লাভ হয়, যা দিয়ে সৌভিকের আগের দিন ফিরে আসে। তবে আজ তার পাশে নেই রাফিয়া। সেই 2 বছর আগে রাফিয়া চলে গেছে নিজ থেকে। কোনো অকর্ম লোকের সাথে থাকতে চায় না সে। এটাই ছিল তার চলে যাওয়ার কারণ। পরবর্তীতে শুনেছে রাফিয়া নিজের চাকরিটাও হারিয়েছে, কারণ সে মানুষকে ধোঁকা দিয়ে টাকা বেশি নিত। ধরা পড়ে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়েছিল। রাফিয়া পরবর্তীতে সৌভিকের কাছে ফিরতে চাইলেও সৌভিক তাকে ফিরিয়ে নেয়নি। অতীতের স্মৃতি ভাবতে ভাবতে ফোনটা বেজে ওঠে সৌভিকের। কল রিসিভ করতেই ওপাশ থেকে কান্নারত গলা ভেসে আসে। হ্যালো সৌভিক, আমায় বাঁচা রে ভাই, আমায় বাঁচা। আরমান, কি হয়েছে তোর? আজ ব্যবসায় দেউলিয়া হয়েছি আমি। আমি বাড়ি থেকে বের করে দিতে চেয়েছে কোর্টের লোকজন। আমায় টাকা জমা দিতে হবে বাড়ির। তুই টাকা দিয়ে আমাকে বাঁচা। সৌভিক হাসে, দীর্ঘশ্বাস ফেলে বলে, কি অদ্ভুত তাই না রে? 2 বছর আগে আমি ওই অসহায়ের মতো টাকা ধার চেয়েছিলাম তোর কাছে, কিন্তু তুই কি করেছিলি? বাহানা দিয়ে মানা করে দিয়েছিলি। দেখ, আজ পরিস্থিতি একই, তবে পাশার দান উল্টে গেছে। আরমান বাখারা হয়ে চুপ থাকে। বুঝতে পারে সেদিন সে কত বড় অন্যায় করে ফেলেছিল নিজের বন্ধুর সাথে। তবে তুই চিন্তা করিস না, আমি তোর মতো তোর সাথে বেমানি করতে পারবো না। বন্ধুত্বের মান রাখবো। তোর সাথে যদি আমি একই ব্যবহার করি, তবে তোর আর আমার মাঝে কোনো পার্থক্য থাকবে না। কাল টাকা নিতে চলে আসিস, যত টাকা লাগবে আমি দেব। সৌভিক কল কেটে দিল। আজ তার শান্তি লাগছে। বহুদিনের ইচ্ছে ছিল এসব বেইমানির জবাব দেওয়ার, আজ তার পূর্ণ হলো। পুরুষ মানুষের টাকা থাকলে সবাই তাকে চেনে। যদি কোনো পুরুষের টাকা না থাকে, তবে কেউ তাকে 2 আনাও দাম দিতে চায় না। এই হলো পুরুষের জীবন। ভাইয়া, আমাকে কিছু টাকা দিও। সৈকতের ভাই কিছু বলার আগে ভাবি মুনিয়া বাজখাই গলা জিজ্ঞেস করলো, টাকা দিয়ে কি করবে? কিছু থিওরি বুক কিনতে হবে। সেদিনে টাকা দিলাম, আজকে নতুন কিছু লাগবে। টাকা কি গাছে ধরে নাকি? যখন চাইবে তখনই পেয়ে যাবে। মনে হচ্ছে তোমার ভাই গাছের টাকা নিয়ে বসে আছে, ছাকে দিলে টাকা পড়বে। আমার লাগবে বলেই চাচ্ছি ভাবি, না লাগলে বেহুদার টাকা চাই না। কত টাকা উপার্জন করে তোমার ভাইয়ের কাছে জমা করেছো? নিত্যদিন এসে যে টাকা চাও? সংসার খরচ বলতেও তো কিছু আছে। তুমি তোমার নানা বাহানায় রোজ টাকা চাও। তোমার ভাইয়ের সংসার কি করে চালায়, কত কষ্ট করে উপার্জন করে, তাতে তোমার কিছু আসে যায় না। এক একদিন এক এক ফর্দ নিয়ে তুমি হাজির হও। আমি রোজ রোজ কোথায় টাকা চাইলাম ভাবি? 4-5 দিন আগে টাকা চাইলাম। বইগুলো গুরুত্বপূর্ণ, প্রয়োজন বলে আজ চাইলাম। বয়স তো কম হয়নি, পড়াশোনার পাশাপাশি একটা জবের চেষ্টা তো করতে পারো। তাহলে প্রতিদিন ভিখারির মতো ভাইয়ের কাছ থেকে হাত পাততে হয় না। চেষ্টা করছি, পেলে ভাইয়ের কাছে টাকা চাইবো না। সে কবে থেকে শুনে আসছি চাকরির জন্য চেষ্টা করছিস, আজ অব্দি জুটাতে পারলি না। পারলি কি এত কথা সহ্য করতে হতো? ভাইয়ের খাড়া বসে আরাম করে খেতে পারলে কে বা চায় কষ্ট করে চাকরি করতে? তা অবশ্য ভুল বলনি, ভাইয়ের টাকা আরাম করে খায় তো, তাই বাইরের পৃথিবী টের পায় না। সৈকতের চোখটা টলমলো করে ওঠে। ভাবির কথাই খারাপ লাগে না, সে পরের মেয়ে বলতে পারে, কিন্তু নিজের ভাইয়ের মুখে এসব কথা শুনলে নিজেকে ঠিক রাখতে পারে না। অনেক বেকার থেকেছ, এবার একটা চাকরির ব্যবস্থা করে আমাদের রেহাই দাও। চাকরি পেলে তোমাদের সব শোধ করে দেব। ঋণ শোধ করার দরকার নেই, বাসা ছেড়ে দিলে চলবে। তাও করব, চিন্তা করবেন না। মুনা চোখ কপালে তুলে তার স্বামীকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল, দেখেছো দেখেছো, এখনো 2 পয়সার মুখ দেখেনি, আমাদেরকে টাকার গরম দেখাচ্ছে। চাকরি পেলে আমাদেরকে না জানি কত কি শোনাবে। এখন টাকা দিতে পারবো না, ঘরে বাজার নেই, বাজার করতে হবে। কথাটা আগেই বলে দিলেই পারতে, শুধু শুধু এতগুলো অপমান করার প্রয়োজন ছিল না। কথা তো চটাং চটাং ভালোই বলতে পারো, এত যখন আর্থিক সমস্যা তখন নিজে কামাই করো বাবু। শুধু আমার বেলায় আসলে ভাইয়ের টাকা থাকে না, তা আমি জানি। আফসোস নেই, দিন সবার খারাপ যায় না, ভালো দিন আমারও আসবে। আমি আসলে ভুলে গিয়েছিলাম,
বিয়ের পরে ভাই পর হয়ে যায়। সৈকত একদমই কথাগুলো বলে 1 মিনিটও দাঁড়ালো না, দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। মুনা চেঁচিয়ে বলল, দেখেছো দেখেছো কত বড় স্পর্ধা, তোমার খেয়ে তোমার পরে আবার তোমাকেই কথা শুনিয়ে গেল। একবার ভাবে না যে বাসা থেকে বের করে দিলে যাওয়ার জায়গা নেই, মুখের উপর কথা শুনিয়ে দেয়। তাই তো দেখছি, কবেই বাসা থেকে বের করে দিতাম, শুধু বাবার কথাই পারি না। তোমার বাবার এত কথা শুনতে হবে, বের করে দাও। প্রত্যেকদিন খাইয়ে পড়িয়ে এত কথা সহ্য করতে পারবো না। ওকে বের করে দিলে বাবা আমার নামে সম্পত্তি লিখে দেবে না। পাগল হয়েছি আমি? ওর জন্য নিজের সম্পত্তি হারাবো? তাহলে কি আর করার বলো, চাকরি না হওয়া অব্দি বসিয়ে বসিয়ে খাওয়াবো। কিছুদিন ধৈর্য ধরো, এত বড় লাভ পেয়ে গেলে ধৈর্য ধরা সমুচিত নয় কি? তুমি যা ভালো মনে করো তাই। আমি শুধু আল্লাহর কাছে বলবো এই আপদ যেন দ্রুত বিদায় হয়। অফিসে দেরি হয়ে যাবে, চাটা দিয়ে দাও। তুমি বসো, আমি এক্ষুনি যাচ্ছি। মুনা রান্নাঘরের দিকে ছুটল। দুপুরের সময় সৈকতের দরজায় জোরে করাঘাত করছে কেউ। সৈকত ঘুম চোখে দরজা খুলে দেখে মুনা। কিছু বলবেন ভাবি? বলার জন্য এসেছি। বলুন। এ ভর দুপুরে দরজা আটকিয়েছ কেন? পড়তে বসেছিলাম। তুমি কি এবার বিসিএস পরীক্ষা দিবে? জি ভাবি। বেহুদা ভাইয়ের টাকাগুলো নষ্ট করার ধান্দা। যেই পড়াশোনা সে আবার বিসিএস দেবে। আমার বোন এত ট্যালেন্টেড, সে বিসিএস পরীক্ষা টিকতে পারলো না। তুমি কি করবে? দেখি আল্লাহ কপালে কি রেখেছে। অনেক পড়াশোনা করেছ, এবার যাও লন্ড্রি থেকে তোমার ভাইয়ের শার্ট প্যান্টগুলো নিয়ে আসো। এই দুপুরবেলা? কোনো সমস্যা? বিকেলে যাই ভাবি, এখন রোদের মধ্যে যেতে ইচ্ছা করছে না। এছাড়া কিছু থিওরি পড়া বাকি আছে, সেগুলো শেষ করতে হবে। আমি এখন বলেছি মানে তোমার এক্ষুনি যেতে হবে, এত পড়াশোনা করতে হবে না। চান্স তো পাবেই না, শুধু শুধু টাকা গচ্ছা যাবে। চান্স পাবো কি পাবো না সেটা পরীক্ষার পর দেখা যাবে। কথা কম বলো, জলদি যা বলেছি তাই করো। আমি যেতে পারবো না। মুনা তেলে বেগুনে জ্বলে উঠল, তেজি স্বরে বলল, আমাদের খেয়ে পরে আমাদের কথারই মূল্য নেই? মুখের উপর বলে দেয় আমি যেতে পারবো না। আমার জামা কাপড় হলে একটা কথা ছিল, নিজের ভাইয়ের টানতে যাবে সেখানেও সমস্যা। বিনা পয়সা রাত নেই দিন নেই, ফাই পরমে সে খাটান, এর বিনিময়ে দুটো খেতে দেন, এরপরও কথায় কথায় খাওয়ার খোটা দেন কেন? খাওয়ার মালিক কি আপনি নাকি আল্লাহ? এত যখন বড় বড় কথা মুখ থেকে বের হয়, তাহলে বাসা থেকে চলে যাচ্ছ না কেন? তোমাকে কি কেউ ধরে রেখেছে? পরীক্ষাটা শেষ হোক, এ জাহান্নামে একদিনও থাকবো না। পায়ের উপর পা তুলে অন্ন ধ্বংস করে, একটু কাজ করতে বলে জাহান্নাম হয়ে যায়। আপনার সাথে কথা বলে মুড নষ্ট করার ইচ্ছা নেই আমার, কথা বলাটাই বেকার। সৈকত বিরক্তি নিয়ে ঠাস করে দরজাটা আটকে দিল। এতে মুনা আরো চটল, চিৎকার করে বলল, আসুক আজ সাহেব বাসায় আসুক, দুধকলা দিয়ে ভাইকে পুষে কি বিনিময় দিচ্ছে তা আমি দেখাবো। সৈকত সেদিকে নজর না দিয়ে টেবিলে পড়তে বসল। আজ দুপুরে যে তার খাবার জুটবে না তা সে ভালো করে জানে। মনে মনে বলল, একবার শুধু পরীক্ষাটা হোক, এরপর জীবনে ত্রিসীমানায় পা দিব না। রাতে সাক্ষাৎ ফিরতে মুনা হাউমাউ করে কেঁদে উঠল। স্ত্রীকে এভাবে কাঁদতে দেখে কাঁধের ব্যাগ রেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে মুনা, তুমি কাঁদছো কেন? আমি এই বাসায় থাকবো না। কেন, কি হয়েছে? তোমার ভাই এই বাসাতে থাকলে আমি কিছুতেই থাকবো না। হয় তোমার ভাই থাকবে, না হয় আমি, দুজন একসাথেই বাড়িতে থাকা সম্ভব নয়। আহা, কি হয়েছে বলবে তো? সৈকত কি বলেছে তোমায়? তুমি না থাকলে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে, আজ কত কথা শুনিয়েছে, অপমানও করতে ছাড়েনি। আমি শুধু বলেছিলাম লন্ড্রি থেকে তোমার শার্ট প্যান্টগুলো নিয়ে আসতে। সাক্ষাৎ রাগে লাল হয়ে গেল, রাগে গজগজ করতে করতে বলল, এত বড় সাহস ওকে কে দিয়েছে? আমার বাসায় থেকে আমার বউকে কথা শোনায়, আজ ওর খবর আছে। রেগে মেগে সাক্ষাৎ রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে এসে জোরে জোরে ডাকতে লাগলো, সৈকত, ওই সৈকত, কোথায় তুই? সৈকত পড়ার টেবিল ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া? কি হয়েছে তুই জানিস না? জানলে নিশ্চয় জিজ্ঞেস করতাম না। তোর ভাবিকে কি বলেছিস? এতক্ষণ অবধি তোমার না জানার কথা নয়, আসার পর নিশ্চয় সব বলে দিয়েছে। সাথে আরো মশলাপাতি মেখে আমাকে কলুষিত করেছে, তাও জানি। সাক্ষাৎ রেগে ভাইয়ের গালে একটা চড় পারল। তা দেখে মুনা মনে মনে খুব খুশি হল। সৈকত গালে হাত দিয়ে নিচু স্বরে বলল, একটা দিলে কেন, আরো 4-5টা দাও। তোমার আদরের বউর কথা শুনেনি, আমাকে আরো কতগুলো চড় মারার কথা। বিয়ের পর থেকে বউর কথায় উদ্বোস করলে ভাইকে চোখে বিষ মনে হবে, জাদু করেছে না? মুনা খেপা পাগিনীর মতো সামনে এগিয়ে এসে বলল, শুনলে তো তোমার ভাই কি বলল? তোর সাহস মাত্রাতিরিক্ত বেড়েছে, আমার বাসায় থেকে আমার খেয়ে পড়ে আমার উপর কথা বলিস। আছি তো এই ফুটানি, ভাইয়ের বাসায় থাকলে সকাল সন্ধ্যা এমন খোঁড়া শুনতে হয়, তাও জানতাম না। ভাবি তোমায় কোন মন্ত্রপুত জল খেয়েছে গো? আমায় একটু বলো, আমি একটু খাওয়াই। বছর ঘুরতে না ঘুরতেই আমার ভাইয়ের মনটা যে ঘুরিয়ে ফেলেছে, সেটা নিশ্চয়ই অনেক শক্তিশালী মন্ত্র পড়া জল হবেই। আমি তোমায় মন্ত্রপুত জল খেয়েছি সাক্ষাৎ, আর কি কি শোনাবে তুমি আমায়? তোমার ভাই আমাকে জানোই তা বলে, তুমি সেগুলো কানেও নাও না। মিথ্যা বলেন ভাবি, কোথায় কানে নেয় না? সারাদিন রাত কানের কাছে ভাইয়ের নামে বিষ ঢেলে আমার ভাইকে বিষাক্ত করে ফেলেছেন।
যদি কানে না নিত তাহলে কি বিষাক্ত হতো? সাখাওয়াত চোখ লাল করে বলল, ব্যাস, অনেক সহ্য করেছি, আর নয়, তোকে আমার বাসায় রাখবো না, তুই এক্ষুনি বের হয়ে যা। তাহলে তো তোমার সম্পত্তি হাত থেকে ফুসকে বেরিয়ে যাবে। সাখাওয়াত আমতা আমতা করে বলল, মানে? মানে তুমি ভালো করে জানো। সৈকত একটু থেমে করুণ স্বরে বলল, যে ভাই আমার জন্য নিজের ক্যারিয়ার করতে চায়নি, সেই ভাইকে দেখে আমি অবাক হই। বউয়ের কথা কি সুন্দর করে নাচে, সত্য মিথ্যা যাচাই না করে চোখ বন্ধ করে বউয়ের কথা বিশ্বাস করে নেয়। বউকে ভালোবাসা ভালো, তবে অন্ধ ভালোবাসা নয়। তোমার বউ তোমাকে তোমার পরিবার থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, যা তুমি টের পেয়েও বোঝার চেষ্টা করছো না। এর ফল ভালো হবে না ভাইয়া। আমার ভালো মন্দ নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই বরং তোর ভালো মন্দ নিয়ে চিন্তা কর। ঠিক আছে, আমার ভালো মন্দ চিন্তা করতে বলছো, আমি বাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। জলদি যাও, এখন বসে আছো কেন? হ্যাঁ, যাচ্ছি। সৈকত তার রুমে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো। সাখাওয়াত সেদিকে যেতে নিলে মুনা আটকে দিয়ে বলল, যেতে দাও ওকে। তোমার কি মাথা খারাপ? ওকে যেতে দেব? ও চলে গেলে আমার ভাগের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। বাবা বলে দিয়েছে, যদি সৈকত বাসায় গিয়ে আমার নামে একটা নালিশ দেয়, তাহলে আমি আমার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হব। বাবা এক কথার মানুষ, যা বলবে তাই করে। বলো কি? তোমায় না সেদিন বললাম, তুমি ভুলে গেছো? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, ওকে আটকাও। সাখাওয়াত মুনা দুজনেই দৌড়ে সৈকতের রুমে চলে গেল। সৈকত ততক্ষণে তার সব কিছু গুছিয়ে ফেলেছে। সাখাওয়াত মিষ্টি সুরে বলল, ভাই, আমাদের মধ্যে যাওয়ার হয়েছে, সব ভুলে যা, এর জন্য বাসা ছাড়ার কি দরকার আছে? সৈকত তাচ্ছিল্যের সুরে বলল, তুমি একটু আগে বললে বাসা ছেড়ে দিতে। রাগের মাথায় বলে ফেলেছে, বাদ দাও না সৈকত। গিরগিটি এত দ্রুত রং বদলায় না, যত দ্রুত আপনারা বদলান। এখন সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে আমাকে রাখতে চাচ্ছেন, অথচ কাল আবার এমন ঘটনা পুনরাবৃত্তি করবেন। আমার ধৈর্য শক্তি এমনিতেই কম, আর এত নাটক সহ্য করতে পারবো না। আমার এখন নিরিবিলি পরিবেশে পড়াশোনা করা প্রয়োজন। আসি, আল্লাহ হাফেজ। সৈকত ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। সাখাওয়াত মুনা শত চেষ্টা করেও ওকে আটকে রাখতে পারল না। সাখাওয়াতের মাথায় হাত, এবার তার হাত থেকে সম্পত্তি খসেই যাবে।